প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইলাস্ট্রেশন ডেপ্রিসিয়েশন। মূলত এনসির যে স্টুডেন্টগুলো আছে, এনসির স্টুডেন্ট যারা, ইংলিশ ভার্সন স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা করা। ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল অ্যাসেট, এটার একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ডেপ্রিসিয়েশন। সেই ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনগুলো আমরা করব। বেসিক্যালি সেটা হচ্ছে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডাবল ডিক্লাইনিং মেথডের যে অঙ্কগুলো আছে সেই ডাবল ডিক্লাইনিং মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথডের ম্যাথগুলো আমরা করব। সো লেট স্টার্ট। আমরা এখন যে ম্যাথগুলো করব মূলত সেগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটর ছাড়াই প্র্যাকটিস করব সেগুলো। তো আমরা একটু দেখি তাহলে এখানে প্রথমে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে the purchase value of an asset is taka 1 lakh, estimated life is 10 years. What is the first year and second year's depreciation under double declining method? Okay, আচ্ছা, তো এখন এই কথাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডে যখন আমরা ম্যাথ করি তখন যদি আমাদেরকে এস্টিমেটেড লাইফ দেওয়া থাকে, এস্টিমেটেড লাইফ দিয়েও ডেপ্রিসিয়েশন বের করা যায়। যদি আমাদেরকে পার্সেন্ট দেওয়া থাকে, পার্সেন্ট দিয়েও ডেপ্রিসিয়েশন বের করা যায়। তার মানে এস্টিমেটেড লাইফ দিয়ে বা লাইফ যেটা আমাদের এস্টিমেটেড লাইফ আছে সেটা দিয়ে বের করা যাবে। আর যদি আমাদের কোনো ডেপ্রিসিয়েশন পার্সেন্ট দেওয়া থাকে, পার্সেন্ট দিয়ে বের করা যাবে। কিন্তু রিডিউসিং ব্যালেন্স মেথড আরবিএম বা ডাবল ডিক্লারিং মেথডে মাস্ট আমার একটা পার্সেন্ট লাগবে। সো এক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদের এই ম্যাথের মধ্যে কোনো দেওয়া নাই, কোনো পার্সেন্ট দেওয়া নাই, ডেপ্রিসিয়েশন কোনো রেট দেওয়া নাই। যেহেতু ডেপ্রিসিয়েশন রেট দেওয়া নাই, আমরা ডাবল ডিক্লাইনিং মেথডে ডেপ্রিসিয়েশনটা আমরা এভাবে করে বের করব। সেটা হচ্ছে আমরা 200কে আমরা এস্টিমেটেড লাইফ যেটা, সেই এস্টিমেটেড লাইফ দিয়ে আমরা ডিভাইড করব। ওকে, সো আমরা যদি দেখি এখানে আমাদের 200, সো 200কে যদি আমরা এস্টিমেটেড লাইফ 10 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা এখানে পার্সেন্ট কত পাচ্ছি? 20%। সো আমরা 20% বের করে নিলাম, ঠিক আছে? 20% আমরা বের করে নিলাম। তাহলে এবার আমরা ম্যাথটা করতে পারবো। তাহলে আমরা যখন ফার্স্ট ইয়ারে যাব, সো ফার্স্ট ইয়ারে আমাদের এখানে 1 লাখ টাকা, 1 লাখ, এরপরে হচ্ছে আমাদের যেটা আমাদের পার্সেন্ট, সে পার্সেন্টটা আমরা বের করেছি 20%। সো 1 লাখ টাকা যেটা 20%, সেই 1 লাখ টাকা 20% হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? 1 লাখ টাকা 20%, 20,000 টাকা। তাহলে এখন আমরা বুক ভ্যালুটা খেয়াল করব। বুক ভ্যালু, বিভি বুক ভ্যালু। তাহলে এই 1 লাখ থেকে যখন আমরা 20,000 চলে যাবে তাহলে আমাদের বুক ভ্যালু কত টাকা হবে? 80,000 টাকা। ওকে, তাহলে একটা অ্যাসেটের টোটাল পারচেজ ভ্যালু থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুকে আমরা বলবো বুক ভ্যালু বা রিটেন ডাউন ভ্যালু। এবার আমরা সেকেন্ড ইয়ারের মধ্যে আসি। যখন আমরা সেকেন্ড ইয়ারে আসবো, সো আমরা কত টাকার উপর আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব? 80,000-এর উপর। সো আমরা 80,000 ইন্টু 20%, সো 80,000 টাকা 20% কত টাকা হবে? 60,000 টাকা। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি আমাদের ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত? আমাদের ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000 টাকা। আর আমাদের সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন কত? আমাদের সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন হচ্ছে 60,000 টাকা। ক্লিয়ার? ওকে, আমরা এরপরে খেয়াল করি। তারপরে আমরা খেয়াল করি দ্য ভ্যালিউ of a machine is taka 1 lakh, rate of depreciation 20%. What is the third year's depreciation under double declining method? থার্ড ইয়ারটা বের করতে বলছে। সো আমরা যখন ফার্স্ট ইয়ারে যাব, সো ফার্স্ট ইয়ারে 1 লাখ টাকায় দেওয়া আছে, 20% দেওয়া আছে। সো আমরা এখানে লিখবো 1 লাখ ইন্টু 20%। সো 1 লাখের 20% ডেপ্রিসিয়েশন কত টাকা আসবে? 20,000 টাকা। ওকে, আচ্ছা, এরপর যখন আমরা বুক ভ্যালু যখন বের করব, ওকে, যখন আমরা বুক ভ্যালু বের করবো সেই 1 লাখ থেকে যখন 20,000 চলে যাবে তাহলে আমাদের বুক ভ্যালু কত টাকা হবে? 80,000 টাকা। এরপর আমরা সেকেন্ড ইয়ারে আসবো।
সো সেকেন্ড ইয়ার যখন আসবো আমরা সে 80,000-এর উপর ধরবো। সো 80,000 ইন্টু 20%, 80,000 টাকা 20% কত টাকা হবে? 60,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এরপর 80,000 টাকার উপর 20% ক্যালকুলেশন করলে 16,000 80,000 থেকে যখন 60,000 যখন চলে যাবে তখন আমাদের এখানে ফিগার আসবে কত? 64,000। ওকে, 64,000। এরপর আমরা যখন থার্ড ইয়ারে যখন ক্যালকুলেশন করব, সো আমরা কয় টাকার উপর ক্যালকুলেশন করব? 64,000-এর উপর। 64,000 ইন্টু 20%, 64,000 টাকা 20% কত হবে? 12,800। আমাদেরকে কোয়েশ্চেনটা কি করেছে? আমাদের কোয়েশ্চেনটা করেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ থার্ড ইয়ার্স ডেপ্রিসিয়েশন আন্ডার ডাবল ডিক্লাইনিং মেথড। সো আমরা যদি বলি তাহলে আমাদের অ্যামাউন্ট, থার্ড ইয়ারের অ্যামাউন্ট কত টাকা আসছে? 12,800 টাকা আসছে। ওকে, আমরা এরপরে খেয়াল করি, তারপরে কি বললো? An asset valued at টাকা 1 lakh which installation cost 30,000, transportation cost 20,000, VAT 50,000. The salvage value is টাকা 10,000. If depreciation is charged by using double declining method at 10% rate, what is the depreciation of third year? Third year depreciation কত? ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এখন খেয়াল করি সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা কি দেওয়া আছে? আমাদেরকে এখানে একটা স্যালভেজ ভ্যালু দেওয়া আছে। ওকে, আমাদেরকে এখানে একটা স্যালভেজ ভ্যালু দেওয়া আছে। স্যালভেজ ভ্যালুটা কি? স্যালভেজ ভ্যালু হচ্ছে একটা অ্যাসেট ইউজ করার পর, এস্টিমেটেড লাইফের পর যখন স্ক্র্যাপ হয়ে যাবে, সেই স্ক্র্যাপটা আমি কত টাকা দিয়ে সেল করতে পারবো বলে আমি মনে করি, সেটাকে আমরা বলবো স্যালভেজ ভ্যালু। ফর এক্সাম্পল, আমাদের যে ইন্টারঅ্যাক্টিভ প্যানেল যেটা আছে, এটা আমি 5 লাখ টাকা দিয়ে পারচেস করেছি। আমি মনে করলাম এটা আমি 5 ইয়ার ইউজ করতে পারবো। 5 ইয়ার পর মোটামুটি এটা স্ক্র্যাপ হয়ে যাবে, তখন এটা আমি 50,000 দিয়ে সেল করতে পারবো বলে আমি মনে করছি, আমি অ্যাজিউম করছি। ওই 50,000-কে বলা হবে স্যালভেজ ভ্যালু। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডাবল ডিক্লাইনিং মেথডে স্যালভেজ ভ্যালু যেটা আছে, সে স্যালভেজ ভ্যালুটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার সময় মাইনাস দিতে হয় না। কিন্তু রিডিউসিং ব্যালেন্স মেথড ছাড়া বাকি যতগুলো মেথড থাকবে সবগুলো মেথডে স্যালভেজ ভ্যালুটা কী করতে হয়? মাইনাস করতে হয়। কিন্তু রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডাবল ডিক্লাইনিং মেথডে মাইনাস করতে হয় না। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এখন দেখি তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের অ্যাসেট ভ্যালু ছিল 1 লাখ, এরপর ইনস্টলেশন কস্ট হচ্ছে 30,000, তাহলে 1,30,000। ওকে, 1,30,000। তাহলে 1 লাখ এবং 30,000, তাহলে কত হচ্ছে? 1,30,000। এরপর ট্রান্সপোর্টেশন কস্ট দিয়েছে 20,000, তাহলে 1,50,000। ভ্যাট দিয়েছে 50,000, তাহলে কত হবে? 2 লাখ। 1 লাখ, 1,30,000, 1,50,000, 2 লাখ। ভ্যাট 50,000। ভ্যাট নিয়ে একটু কথা বলি। যখন আমাদের যে মার্চেন্ডাইজগুলো আছে বা আমাদের যে গুডসগুলো আছে, সেগুলো যখন আমরা পারচেস করব বা সেগুলো যখন সেলস করব, ওই রিলেটেড ভ্যাটগুলোকে আমাদেরকে আলাদা আলাদা করতে হয়। ওকে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। কিন্তু এই মেশিনের কনজিউমার হচ্ছে আমি, তাহলে এই মেশিনের ভ্যাটটা আমাকেই দিতে হবে। সেজন্য এই ভ্যাটটা অ্যাসেটের যেটা পারচেস ভ্যালু, সেই পারচেস ভ্যালুর সাথে কী করতে হবে? প্লাস করতে হবে। তাহলে আমাদের এখানে 1 লাখ, 1,30,000, 1,50,000, 2 লাখ টাকার উপর ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, যখন আমরা ফার্স্ট ইয়ারে যাব, সো ফার্স্ট ইয়ারে আমরা 2 লাখ টাকার উপর ক্যালকুলেশন করব। 2 লাখ টাকার কত পার্সেন্ট? 2 লাখ টাকা 10%। তাহলে 2 লাখ টাকা 10% ক্যালকুলেশন করলে কত হয়? 20,000 টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের বুক ভ্যালু। তাহলে 2 লাখ থেকে যখন 20,000 যখন চলে যাবে, এখানে আমাদের হবে 1,80,000। 1 লাখ কত? 80,000। আচ্ছা, এরপর আমরা যখন সেকেন্ড ইয়ারে যাব, সেকেন্ড ইয়ারে গেলে আমরা কয় টাকার উপর ধরবো? 1,80,000-এর উপর। সো আমরা 1,80,000 টাকার উপর কত পার্সেন্ট? 10%। 1,80,000 টাকার উপর 10% কত টাকা হয়? 18,000। তাহলে আমরা যখন 1,80,000 থেকে 18,000 যখন চলে যাবে, তখন আমাদের হবে 1,62,000।
1,62,000 ওকে আচ্ছা এরপর আমরা যখন থার্ড ইয়ারে যাব তখন সে 1,62,000 যেটা সে 1,62,000 টাকার উপর যখন আমরা 10% ক্যালকুলেশন করব তখন হবে 16,200 আমাদেরকে কি বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে ডেপ্রিসিয়েশন যদি কত পার্সেন্ট 10%-এ আমাদেরকে থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন বের করতে বলছে সো আমাদের থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন কত আমাদের থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন হচ্ছে 16,200 টাকা ক্লিয়ার এরপরে আমরা ফোন নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করি ফোন নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে ফোন নাম্বার কোয়েশ্চেন বলছে অন 2019 1st January Rahman Enterprise purchased a machine by টাকা 60,000 its transportation cost টাকা 5,000 import duty 15,000 wages cost 10,000 scrap value হ্যাঁ এখানটা আবার scrap value বা salvage value দেওয়া হয়েছে তাহলে আমরা যদি এটার স্ক্র্যাপ ভ্যালু বা সালভেজ ভ্যালু কত দেওয়া হয়েছে 20,000 টাকা দেওয়া হয়েছে দ্য এস্টিমেটেড লাইফ 20 years the company calculated depreciation by using double declining method বা reducing balance method determine the depreciation and accumulated depreciation of the machine of June 2021 ওকে আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখি আমরা মেশিনটা কত টাকা দিয়ে পারচেজ করেছি আমরা মেশিনটা পারচেজ করেছি কত টাকা দিয়ে প্রথমে 60,000 দিয়ে এরপরে আমরা ট্রান্সপোর্টেশন কস্ট দিলাম কত 5,000 আবার ইম্পোর্ট ডিউটি কত দিলাম 15,000 ওয়েজেস কস্ট কত দিলাম 10,000 তাহলে 60 আর এদিকে যোগ করলে হয় 80 এরপর 90 তাহলে আমরা কয় টাকার উপর ক্যালকুলেশন করব 90,000 এর উপর আমাদেরকে এখানে কি ডেপ্রিসিয়েশন রেটটা কি দেওয়া আছে না আমাদের এখানে ডেপ্রিসিয়েশন রেটটা দেওয়া নাই যেহেতু ডেপ্রিসিয়েশন রেটটা দেওয়া নাই প্রথম কাজ হচ্ছে ডেপ্রিসিয়েশন রেটটা বের করে নেওয়া তাহলে আমরা যদি ডেপ্রিসিয়েশন রেটটা যদি বের করি তাহলে আমরা কিভাবে বের করব আমরা জানি 200 যেটা আছে সে 200 কে আমরা এস্টিমেটেড লাইফ দিয়ে আগে ডিভাইডেড করব এস্টিমেটেড লাইফ দিয়ে ডিভাইডেড করব তাহলে এখানে 200 আর এস্টিমেটেড লাইফ দেওয়া আছে কত 20 তাহলে ইকুয়াল টু কত পার্সেন্ট হবে ইকুয়াল টু হচ্ছে ওকে এরপরে ইকুয়াল টু কত পার্সেন্ট হবে ইকুয়াল টু হবে আমাদের 10% ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি বের করে নিলাম আমরা প্রথমে ডেপ্রিসিয়েশন রেটটা আমরা বের করে নিলাম 10% এবার আমরা ক্যালকুলেশন করব তো একটু আগে আমরা বলেছিলাম যে স্ক্র্যাপ ভ্যালু যেটা সেই স্ক্র্যাপ ভ্যালুটা কিন্তু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার সময় মাইনাস করার দরকার নাই ওকে আচ্ছা তাহলে আমরা প্রথমে 2019 এ যাই 2019 তাহলে আমরা কয় টাকার উপর আমরা ক্যালকুলেশন করব 90,000 সো 90,000 টাকার উপর কয় পার্সেন্ট 10% 90,000 টাকা 10% কত হবে 9,000 টাকা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন এরপর যখন আমরা বুক ভ্যালু বের করব সেই 90,000 থেকে 9,000 চলে গেলে তাহলে এখানে কত হবে এখানে হবে 81,000 এরপরে আমরা 2020 তে যাব সো 2020 তে যখন যাব আমরা কয় টাকার উপর ক্যালকুলেশন করব 81,000 সো 81,000 টাকার উপর কত পার্সেন্ট 10% 81,000 টাকা 10% কত হবে 8,100 সো 81,000 থেকে 8,100 যদি চলে যায় তাহলে কত হবে 72,900 টাকা ওকে 72,900 এরপর আমরা 2021 এ যাব তো 2021 এর মধ্যে এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে আমাদেরকে কিন্তু জুনের 2021 এর জুন পর্যন্ত বের করতে বলছে তাহলে এখানে আমাদের কয় মাসের কত মান্থের আমাদেরকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে 6 মান্থের 2021 এ এসে কত মান্থের 6 মান্থের তো 6 মান্থের যদি আমরা ক্যালকুলেশন করি সো এখানে হবে 72,900 ইনটু 10% ওকে ইনটু আমরা যখন 6 মান্থের করব 12 দিয়ে ডিভাইডেড করব 6 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে 12 দিয়ে ডিভাইড করলে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে বা এটাকে হাফ করে ফেললে তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব ক্লিয়ার থার্ড ইয়ার মানে 2021 এর ডেপ্রিসিয়েশনটা আমরা পেয়ে যাব ওকে আর
আমাদেরকে আরেকটা কোয়েশ্চেন করেছিল, এখানে দুইটা প্রশ্ন করেছে। আরটা যেটা প্রশ্ন করেছিল সেটা হচ্ছে আমরা তো থার্ড ইয়ার ডেপ্রিসিয়েশন বের করেছি, হ্যাঁ। আচ্ছা, থার্ড ইয়ার ডেপ্রিসিয়েশন যদি আমাদেরকে বলা হয় তাহলে সেটা হবে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের 3645, ওকে। আর আমাদেরকে আরেকটা কোয়েশ্চেন বের করতে বলছে, সেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, এই তিনটে যোগ করলে কত হয়। যখন আমরা তিনটে যখন প্লাস করব তখন আমাদের আনসার আসবে 20,745, মানে 3 বছরটা প্লাস করলে অ্যাকুমুলেটেডটা চলে আসবে, ওকে। এরপরে আমরা খেয়াল করি, ওকে। On 1st January 2015, Rolls-Royce company purchased a furniture by Taka 20,000. Its installation cost Taka 2,000. Wages cost Taka 3,000. Salvage value Taka 1,000. If its estimated life is 4 years, what will be the book value and accumulated depreciation of this furniture on 31st December 2017? তাহলে এখানে আমাদেরকে আমরা সেটা পারচেজ করেছি 2015, তাহলে 2015, 16, 17 গিয়ে বুক ভ্যালুটা বের করতে বলছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বের করতে বলছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে 4 ইয়ার্স, হ্যাঁ 4 ইয়ার্স দেওয়া আছে, কিন্তু আমাদেরকে রেটটা দেওয়া নেই। রেটটা যদি দেওয়া না থাকে, এরপরে হচ্ছে আমরা যদি দেখি তাহলে 200কে যখন আমরা 4 এস্টিমেটেড লাইফ যখন 4 দিয়ে যখন ডিভাইডেড করব তখন এখানে আসবে 50%। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন রেট কত বের করলাম? ডেপ্রিসিয়েশন রেট আমরা বের করলাম 50%, ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 20,000 আমাদের পারচেসড ভ্যালু হচ্ছে 20,000, সেটার সাথে ইনস্টলেশন কস্ট 2,000, 22,000, এরপর 3,000 প্লাস করলে 25,000। স্যালভেজ ভ্যালু আমরা কি করব না, মাইনাস করব না, তাহলে 25,000। তাহলে প্রথমে 2015 আমরা 25,000 উপর ক্যালকুলেশন করব। সো 25,000 উপর যদি আমরা ক্যালকুলেশন করি, 25,000 ইন্টু 50%, তাহলে 25,000 ইন্টু 50% কত আসবে? 12,500। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন। আচ্ছা, তো এখন আমরা বুক ভ্যালু বের করব, বুক ভ্যালু, হ্যাঁ। তাহলে এখানে 25,000 থেকে যখন 12,500 চলে যাবে, তাহলে আমাদের বুক ভ্যালু হবে 12,500, ওকে। এরপরে আমরা 2016-এ চলে যাব, 2016। সো 2016-এ যখন যাব আমরা 12,500 টাকার উপর ক্যালকুলেশন করব। সো 12,500 ইন্টু 50%, তাহলে ইন্টু 50%, তাহলে কত হবে? 6,250। তাহলে এবার এখান থেকে যদি এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 6,250। এরপরে হচ্ছে আমরা 2017-এর আমরা ক্যালকুলেশন করব। সো 2017 যখন আমরা ক্যালকুলেশন করব তাহলে এখানে হবে 6,250 ইন্টু 50%। সো ইন্টু 50%, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এটার হাফ যদি করি তাহলে 3,125। আর আমরা যদি এখান থেকে যদি এটা ক্যালকুলেশন করি, আবারও এখানে হবে 3,125, ওকে। এখন আমাদেরকে প্রশ্নটা কি করছে? আমাদের প্রশ্নটা করা হয়েছে, কোয়েশ্চেনটা করা হয়েছে 2017-এর বুক ভ্যালু কত, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত। তার প্রথমে বুক ভ্যালু কত? সো বুক ভ্যালু হচ্ছে এটা যে 3,125, এটা হচ্ছে আমাদের বুক ভ্যালু, হ্যাঁ, 2017-এর বুক ভ্যালু। আর আমাদেরকে আরেকটা কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত। সো এই তিনটে মিলেই তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো এই তিনটা ফিগার যখন আমরা প্লাস করে দিব, তখন এই তিনটা ফিগার প্লাস করলে আমরা যে জিনিসটা পাবো সেটাকে আমরা কি বলবো? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 12, 6, 18, 21, তাহলে 21,875, ওকে, 21,875।
আশা করি আমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এরপরে কোয়েশ্চেনে আসি। On 1st January 2020, Orion Company purchased a machine by Taka 20,000. Estimated life is 10 years. Its import duty Taka 7,000, VAT 3,000, scrap value হ্যাঁ আমাদের এখানে কি দেওয়া আছে, scrap value দেওয়া আছে 2,000. What will be the profit and loss if the machine is sold by Taka 14,000 on 31st December 2022? Note that depreciation is charged by using double declining method. So double declining method আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে কি আমাদেরকে রেট দেওয়া আছে কিনা। না, রেট দেওয়া নাই, কিন্তু ইয়ার দেওয়া আছে, ঠিক কিনা, ইয়ার দেওয়া আছে। তো আমরা যদি 200কে যখন এস্টিমেটেড ইয়ার যেটা আছে, সেই এস্টিমেটেড লাইফ যেটা, সেই এস্টিমেটেড লাইফ যখন ডিভাইডেড করব, তাহলে আমাদের এখানে পার্সেন্টটা কত পার্সেন্ট আসবে, 20%। তাহলে ফার্স্টে আমরা কি কাজ করলাম, রেটটা আমরা বের করে নিলাম, 20% আমরা বের করে নিলাম। তাহলে এখন আমাদেরকে 2022 পর্যন্ত আমাদেরকে ডেপ্রিসিয়েশনগুলো বের করে নিতে হবে। সো আমরা স্টার্ট করি, প্রথম হচ্ছে 2020, ওকে। আচ্ছা, তো আমরা যদি দেখি এখানে প্রথমে দেখা যাচ্ছে 20,000 দিয়ে আমরা সেটা পারচেস করেছি, 7,000 টাকা ইম্পোর্ট ডিউটি প্লাস করব, ভ্যাট হচ্ছে 3,000 প্লাস করব, তাহলে সব প্লাস করলে কত হয়, 30,000। আমরা স্ক্র্যাপ ভ্যালু যেটা, সেই স্ক্র্যাপ ভ্যালুটা আমরা মাইনাস করব না, কেন, এটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড। ডাবল ডিক্লাইনিং মেথডে স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু যেটা, সেটা কি করতে হয় না, মাইনাস করতে হয় না। তাহলে আমরা 30,000 টাকার উপর আমরা ক্যালকুলেশন করব। সো আমরা খেয়াল করি, তাহলে প্রথমে হচ্ছে 30,000 ইন্টু 20%। সো 30,000 টাকা 20% কত হয়, 30,000 টাকা 20% হচ্ছে 6,000 টাকা, ওকে, 6,000। সো আমরা যদি বুক ভ্যালু যদি ক্যালকুলেশন করি, বিভি বুক ভ্যালু বা রিটার্ন ডাউন বলে যদি ক্যালকুলেশন করি, রিটার্ন ডাউন ভ্যালু, তাহলে 30,000 থেকে 6,000 চলে গেলে আমাদের এখানে হবে 24,000 টাকা। এরপর আমরা 2021-এ আসবো, ওকে। 2021-এ যখন আসবো, আমরা সেই 24,000 উপর ক্যালকুলেশন করব। সো 24,000 ইন্টু 20%। সো 24,000 20% হবে 4,800, তাহলে এটা হবে 4,800, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এই 24,000 থেকে 4,800 যদি চলে যায়, তাহলে এটা হবে 19,200, 19,200, হ্যাঁ, 19,200। এরপরে হচ্ছে আমরা তারপর যাব কত, 2022। সো আমরা যখন 2022-তে যাব, 2000 যখন আমরা 22-তে যাব, তাহলে আমরা সে 19,200 টাকার উপর ক্যালকুলেশন করব। 19,200 টাকার উপর যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হয় দেখি আমরা, কত হবে, এটা 10% হচ্ছে 1,920, সেটাকে আমরা যখন ডাবল করব, তাহলে হবে 3,000, তারপরে হচ্ছে 840, 3,840, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে মাইনাস করব। আমরা বুক ভ্যালু বের করতে হলে কি করতে হবে, এই ফিগার থেকে 19,200 ফিগার থেকে 3,840টা আমরা কি করব, মাইনাস করব। তাহলে আমরা একটু মাইনাস করি, 0 থেকে 0 গেলে হচ্ছে 0, ওকে। 10 থেকে যদি 4 যায় তাহলে হচ্ছে 6, তারপরে হচ্ছে 11 থেকে যদি 8 চলে যায় তাহলে হচ্ছে 3, এরপরে হচ্ছে 8 থেকে যদি 5 যদি চলে যায় তাহলে হচ্ছে 8 থেকে 3 যদি চলে যায় তাহলে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 1, তাহলে 15,360। তাহলে আমাদের এখানে কত বের হইল, 15,360। এই 15,360 এই টাকার জিনিসটা আমরা সেল করছি কত দিয়ে, 14,000 দিয়ে। তাহলে আমার লস হয়েছে, আমি কম দিয়ে সেল করতে পারছি, তাহলে আমার লস হয়েছে, কত টাকা লস হয়েছে, এখান থেকে যদি মাইনাস করি 1,360 টাকা আমার কি হয়েছে, লস হয়েছে।
ওকে, আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি। তারপরে প্রশ্নটা কি বলছে? Our television was purchased by Taka 80,000 on 2016 1st January, which annual maintenance cost 5,000, annual insurance premium 3,000, scrap value 2,000, estimated life of this asset 20%. If the television is sold Taka 70,000 on 31st December 2017, what will be the profit and or loss for selling? ওকে, আচ্ছা, ফার্স্ট আমরা একটা একটা করে খেয়াল করি। আমাদেরকে এখানে আমরা পারচেজ করেছি কত দিয়ে? আমরা পারচেজ করেছি 80,000 দিয়ে। আর আমাদের অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট কত দিয়েছে? 5,000। অ্যানুয়াল ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত দিয়েছে? 3,000। একটা কথা মনে রাখতে হবে, একটা অ্যাসেটের সাথে দুই ধরনের এক্সপেন্স এখানে রিলেটেড। কিছু এক্সপেন্স হয় একবার করে এবং কিছু এক্সপেন্স হয় বারবার। যে এক্সপেন্সগুলো একবার হয় সেগুলোকে বলা হয় অ্যাসেটের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর যেগুলো বারবার হয় সেগুলোকে আমরা বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার। যেমন ইনস্টলেশন কস্ট, ওয়েজেস এক্সপেন্স, ইম্পোর্ট ডিউটি, ক্যারিজ ইনওয়ার্ড, ভ্যাট, এগুলো আমাদেরকে একবার করে দিতে হয়। সো এগুলোকে আমরা বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু আমাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যদি আমরা বাৎসরিক অ্যানুয়াল যে আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা পে করব, তারপরে অ্যানুয়াল যে মেইনটেনেন্স এক্সপেন্সটা হবে, অ্যানুয়াল যে ডেপ্রিসিয়েশনটা হবে, এগুলো অ্যানুয়ালি বারবার হবে। সো এগুলোকে আমরা বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার। পারচেজ ভ্যালুর সাথে আমরা কখনো রেভিনিউ এক্সপেন্ডিচারগুলো প্লাস করি না, আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারগুলো প্লাস করি। এখানে আমাদেরকে যে মেইনটেনেন্স কস্টটা দেওয়া হয়েছে এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, যার কারণে প্লাস করার দরকার নাই। ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেটা দিয়েছে সেটাও আমার রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা প্লাস করার দরকার নাই। আর স্ক্র্যাপ ভ্যালু যেহেতু দিচ্ছে সেটা তো ডাবল ডিক্লাইনিং মেথডে, সেটা মাইনাস করার দরকার নাই। তাহলে এখানে কোনো কিছু প্লাস করারও দরকার নাই, কোনো কিছু মাইনাস করারও দরকার নাই। তাহলে আমরা কয় টাকার উপর আমরা ক্যালকুলেশন করব? আমরা 80,000 টাকার উপর ক্যালকুলেশন করব। সো আমাদেরকে রেট দেওয়া নাই। সো 2000কে যখন 20 দিয়ে যখন আমি ডিভাইড করব, 200কে যখন আমি 20 দিয়ে ডিভাইড করবো, তাহলে আমাদের রেট কত পার্সেন্ট পাচ্ছি? আমরা 10% পেয়ে যাচ্ছি। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা ফার্স্টে ক্যালকুলেশন করবো 2016। ওকে, তাহলে 2016 কতটা করবো আমরা ক্যালকুলেশন করব? 80,000 উপর। সো 80,000 উপর কত পার্সেন্ট? 80,000 টাকার উপর 10%। 80,000 টাকা 10% কত টাকা হয়? 8,000 টাকা। ওকে, আচ্ছা, এবার আমরা বুক ভ্যালুতে আসি। আচ্ছা, 80,000 থেকে 8,000 যদি চলে যায়, তাহলে এখানে কত হবে? 72,000 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে 2017। তাহলে 2017 যেটা, সেটা আমরা ক্যালকুলেশন করব 72,000-এর উপর। সো 72,000-এর উপর কত পার্সেন্ট ক্যালকুলেশন করব? আমরা 10% ক্যালকুলেশন করব। তাহলে কত হবে? 7,200। হ্যাঁ, আচ্ছা, তো এরপর যখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে কত হবে? এখানে আমাদের 0 থেকে 0 গেলে 0, তারপর 0 থেকে 0 গেলে 0, তারপর হচ্ছে 10 থেকে 2 গেলে হচ্ছে 8, তারপরে হচ্ছে 11 থেকে 7 গেলে হচ্ছে 4, এরপর হচ্ছে এখানে হবে কত? 6। তাহলে 64,800। হ্যাঁ, আচ্ছা, তাহলে 64,800 টাকার অ্যাসেটটা আমরা সেল করছি কত দিয়ে? 70,000 দিয়ে। তাহলে আমরা বেশি দিয়ে সেল করতে পারছি। ওকে, 5,200 সারপ্লাস দিয়ে আমরা সেল করতে পারছি। তাহলে 5,200 টাকা যেটা আমরা সারপ্লাস দিয়ে সেল করতে পারছি, সেটাকে আমরা কি বলবো? প্রফিট বলবো। তাহলে বুক ভ্যালু থেকে যদি সেলস ভ্যালু যদি বেশি হয়, তখন সেটা আমরা প্রফিট করি। আর বুক ভ্যালু থেকে যদি সেলস ভ্যালু যদি কম হয়, তখন সেটা আমরা কিসে পড়ি? লসের মধ্যে পড়ি। তাহলে এখানে আমাদের প্রফিট হয়েছে। ওকে, 5,200 টাকা আমার কি হইল? প্রফিট হইল। আমরা এরপরে দেখি। ওকে, আমরা এরপর 8 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করি। An asset's net return value is টাকা 81,000 at the end of 2 years. End of second years. হ্যাঁ, এটা end of second years. What will be the purchase value if depreciation is charged by using double declaring method at the rate of 10%? ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। আমাদেরকে সেকেন্ড ইয়ারের রিটার্ন ডাউন ভ্যালু দেওয়া আছে। বিষয়টা হচ্ছে অর্থে এরকম, নিশ্চয়ই আমার একটা পারচেজ ভ্যালু ছিল। ওকে, ভালো করে খেয়াল করতে হবে।
নিশ্চয়ই আমার একটা পারচেজ ভ্যালু ছিল, যেটা আমাদের টোটাল অ্যাকুইজিশন ভ্যালু বা টোটাল পারচেজ ভ্যালু যেটা ছিল, সেখান থেকে আমরা যে কাজটা করেছি, প্রথমে আমরা সেখান থেকে, যেহেতু আমাদেরকে 10% বলছে ডেপ্রিসিয়েশন রেট, সো আমরা নিশ্চয় 10% ডেপ্রিসিয়েশন সেখান থেকে আমরা কি করলাম, বাদ দিলাম। সো সেটা বাদ দেওয়ার পর আমরা নিশ্চয়ই এখানে একটা ফিগার পেয়েছি। ওকে, এখানে যে ফিগারটা, সেই ফিগারটা কি, সেই ফিগারটা হচ্ছে ফার্স্ট ইয়ারের, আমাদের ফার্স্ট ইয়ারের বুক ভ্যালু। পারচেজ ভ্যালু থেকে যখন ডেপ্রিসিয়েশন মাইনাস করবো, আমাদের কি পাচ্ছি, ফার্স্ট ইয়ারের বুক ভ্যালু। সেই ফার্স্ট ইয়ারের বুক ভ্যালু থেকে আমরা আবারও কি করব, আবারও আমরা 10% ডেপ্রিসিয়েশন আমরা কি করব, মাইনাস করব। সো 10% ডেপ্রিসিয়েশন মাইনাস করার পর আমরা আবার একটা ফিগার পাবো। তা আমরা আবার যে ফিগারটা পাবো সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের বুক ভ্যালু। ডেপ্রিসিয়েশন মাইনাস করলে সেকেন্ড ইয়ারের বুক ভ্যালু। তাহলে আমরা প্রথমে পারচেজ ভ্যালু থেকে প্রথমে 10% ডেপ্রিসিয়েশন মাইনাস করলে হচ্ছে ফার্স্ট ইয়ারের বুক ভ্যালু, সেখান থেকে যখন আবার 10% ডেপ্রিসিয়েশন মাইনাস করবো সেকেন্ড ইয়ারের বুক ভ্যালু। আমাদেরকে সেকেন্ড ইয়ারের বুক ভ্যালু দেওয়া আছে বা রিটার্ন ডাউন ভ্যালু দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, 81,000 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাকে কি দেওয়া আছে, 81,000 দেওয়া আছে। তাহলে এখন আমি যদি এই জায়গা থেকে যদি এই জায়গায় যদি যেতে চাই, ওকে, যদি আমাকে এখান থেকে তো এখানে যেতে চাই, তা আমাদের ইউনিটারি মেথডের একটা শর্টকাট রুল আছে, শর্টকাট টেকনিক আছে। সেটা কি, সে ইউনিটারি মেথডের শর্টকাট টেকনিকটা হচ্ছে আমাদের যেটা টাকার অ্যামাউন্ট যেটা দেওয়া থাকবে, ওটার যেটা ভ্যালিউ সেটা দিয়ে আমরা ডিভাইডেড করব, আর আমাদেরকে যেটা ক্যালকুলেশন করে বের করিতে হবে সেটার ভ্যালু দিয়ে আমি মাল্টিপ্লাই করব। আমি আবারও বলি, ইউনিটারি মেথড এর শর্টকাট টেকনিক হচ্ছে আমাদেরকে যে টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকবে ওটার যেটা ভ্যালিউ সেটা দিয়ে ডিভাইডেড করব, আর যেটা আমাদেরকে আনসার বের করে নিতে হবে সেটার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি যখন এখানে 10% যখন মাইনাস করলাম, তাহলে এখানে যেটা পাইলাম এটা 90%, মানে এটা যদি প্রথমে 100% হয় তাহলে 100% এটা হচ্ছে ভ্যালিউ, 100% থেকে 10% মাইনাস করলে এটা হচ্ছে 90%। তো আমি যদি এখান থেকে এখানে যেতে চাই, তাহলে 81,000 এর ভ্যালিউ কত, 90%, কারণ 100 থেকে 10 চলে গেছে 90%। তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমরা এই যে আমরা যদি এখানে আসতে চাই, তাহলে আমরা সে 81,000-কে কত দিয়ে ডিভাইড করব, 90 দিয়ে ডিভাইডেড করব, আর কত দিয়ে মাল্টিপ্লাই করব, 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 100 দিয়ে ইন্টু দিব, 90 দিয়ে ডিভাইডেড করব, 100 দিয়ে ইন্টু দিব। তা আমি যখন ক্যালকুলেশন করব তখন এখানে আনসার কত আসবে, তখন এখানে আনসার আসবে, যদি আমরা সেটা ক্যালকুলেশন করে বের করে নিই, তখন এখানে আমাদের আনসার আসবে 90,000। ওকে, তাহলে আমাদের এখানে আনসার কত আসবে, এখানে আমাদের আনসার আসবে 90,000। ওকে, ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে আমরা আনসার 90,000 পাবো। এবার আমাকে এই জায়গা থেকে এই জায়গায় যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে। এখন এখানে আমরা কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন মাইনাস করছি, 10%, তার নিশ্চয়ই এটা 100% ছিল। 100% থেকে 10% মাইনাস করেই তো আমি সেটা 90%-এ পেয়েছি। তাহলে এই ফিগারটা এই ফিগারের কত পার্সেন্ট, 90%। সো আমরা যদি এবার সে ইয়াকে 90,000-টাকে, সে 90,000-কে যখন আমরা সে 90,000-কে যখন আমরা ভ্যালু কত, 90, তাহলে আমি যখন 90 দিয়ে ডিভাইড করব আর 100 দিয়ে যখন মাল্টিপ্লাই করব, তখন আমরা আনসার কত পেয়ে যাব, তখন আমরা আনসার পেয়ে যাব 1 লাখ, 1 লাখ টাকা আমরা আনসার পেয়ে যাব। তাহলে আমাদের আনসার পারচেজ ভ্যালু কত হবে, 1 লাখ। ওকে, এরপরে আমরা দেখি, তারপরের প্রশ্নটা আমরা খেয়াল করি। অ্যান অ্যাসেট ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট ইজ টাকা 18,000 at the end of the 2 years, second year of it, end of the second year. If depreciation is charged by using double declining method, what will be the purchase price? Rate of depreciation is 10%. তারা আমরা একটু খেয়াল করি, আমাদের বিষয়টা খেয়াল করি। নিশ্চয় শুরুতে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুকে আমরা বলবো পারচেজ ভ্যালু। ওকে,
তাহলে সে পারচেজ ভ্যালু থেকে প্রথম আমরা কি মাইনাস করব, প্রথম আমরা 10% ফার্স্ট ইয়ারে প্রথম আমরা 10% ডেপ্রিসিয়েশন মাইনাস করব। সো ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন মাইনাস করার পর আমরা নিশ্চয় একটা ফিগার পাবো। ওকে, সেই ফিগার থেকে আমরা আবারও আমরা 10% ডেপ্রিসিয়েশন মাইনাস করব। ওকে, এখন এখানে কথা হচ্ছে যে 10% ডেপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে, সেটা এখানে দেওয়া আছে, মানে সেকেন্ড ইয়ারে 10% ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। কত দেওয়া আছে? 18,000 টাকা দেওয়া আছে, 18,000 দেওয়া আছে। এই যে 10% ক্যালকুলেশন করেছি, নিশ্চয় আমরা এই ফিগারটার উপর ক্যালকুলেশন করছি না? মানে আমরা এই ফিগারটার উপর 10% ডেপ্রিসিয়েশন আমরা ক্যালকুলেশন করেছি। তাহলে আমি যদি এই ফিগার থেকে যদি আমি এই ফিগার যদি যেতে চাই, তাহলে আমরা কীভাবে যাবো সেটা? তাহলে নিশ্চয়ই এটা 100%, এটা 100%। তাহলে আমি যদি এই ফিগার থেকে আমরা যদি এই ফিগার যদি যেতে চাই, তা আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব? আমরা ক্যালকুলেশন করব যে 18,000 দেওয়া আছে, সে 18,000-এর ভ্যালু কত? 10। সো আমি 10 দিয়ে কি করব? ডিভাইড করব। আর এটার ভ্যালু হচ্ছে 100, তাহলে আমি 100 দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে 10 দিয়ে ডিভাইডেড করলে এবং 100 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আনসার কত আসবে? তাহলে এখানে আমাদের আনসার আসবে কত? 1,80,000, 1,80,000। আবার আমি যদি এখান থেকে যদি এখানে যেতে চাই, তাহলে নিশ্চয়ই এটা 100%। সে 100% আমরা 10% মাইনাস করছি, তাহলে আমরা 90% পেয়েছি। তাহলে এটা হচ্ছে এই ফিগারের পারচেজ ভ্যালুর কত পার্সেন্ট? 90%। তাহলে আমি যদি সেখানে যদি যেতে চাই, তাহলে আমরা সেই 1,80,000-কে আমরা 90 দিয়ে ডিভাইড করব আর 100 দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমরা যখন কাটাকাটি করব, আমরা যখন ক্যালকুলেশন করব, তখন আমাদের এখানে আনসার কত আসবে? 2 লাখ টাকা। ওকে, আচ্ছা, 2 লাখ। আমরা এরপর দেখি an assets value টাকা 1 লাখ, স্কোয়ার ভ্যালু 20,000, estimated life 20 years. What will be the rate of depreciation under double declining method? Double declining method rate of depreciation. So আমরা জানি যখন আমাদের ক্যালকুলেটর যখন হাতে থাকবে না, তখন আমরা 200-কে ডিভাইড করব। সো 200-কে আমরা এস্টিমেটেড লাইফ দিয়ে ডিভাইডেড করব। ওকে, তার 200-কে যখন আমরা এস্টিমেটেড লাইফ দিয়ে ডিভাইড করব, অর্থাৎ 200-কে যখন আমরা 20 দিয়ে ডিভাইডেড করব, তাহলে আমাদের আনসার কত পার্সেন্ট আসবে? 10%। ওকে, আমরা এরপরে অঙ্কটা খেয়াল করি, 11 নম্বর ম্যাথটা খেয়াল করি। A machine's value is টাকা 1 লাখ, estimated life 10 years. What will be the rate of depreciation under double declining method? সো যখন আমরা উইথাউট ক্যালকুলেটর আমরা যখন ক্যালকুলেশন করব, আমাদের রুলস হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা 200-কে আমরা এস্টিমেটেড লাইফ দিয়ে ডিভাইডেড করব। এস্টিমেটেড লাইফ দিয়ে ডিভাইডেড করব, অথবা ডাবল ডিক্লাইনিং মেথড বললে আমরা এস্টিমেটেড লাইফ দিয়ে আমরা ডিভাইডেড করবো। সো উপরে হবে 200 আর নিচে এস্টিমেটেড লাইফ। ডাবল ডিক্লাইনিং মেথড বললে 200, ডাবল ডিক্লাইনিং মেথড বললে আমরা সবসময় 200 দিয়ে ক্যালকুলেশন করব। সেটা ক্যালকুলেটর হাতে থাক, ক্যালকুলেটর হাতে না থাক, আমরা সবসময় 200 দিয়ে ডিভাইড করব। কিন্তু রিডিউসিং ব্যালেন্স মেথড বললে তখন ক্যালকুলেটর না থাকলে ফর্মুলা এটা, ক্যালকুলেটর থাকলে আরেকটা ফর্মুলা আছে, 1 - n x root SB divided by c into 100, সেটা আমরা নেক্সটে আসবো। তো একটা কথা মাথায় রাখতে হবে, ডাবল ডিক্লাইনিং যদি বলে অবভিয়াসলি সবসময় রুলস এটা, সবসময় ফর্মুলা এটা। আচ্ছা, সো আমরা যখন সেটাকে যখন আমরা 10 দিয়ে ডিভাইডেড করবো, তাহলে আমাদের আনসার কত পার্সেন্ট আসবে? 20% চলে আসবে।